হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে আমাদের এমসিকিউ এর সেট নাম্বার 11। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 ন্যানোমিটারের সমান কি? 10⁻⁻10 মিটার, 10⁻⁹, 10 মিটার, 10⁻⁻7 মিটার। আনসার হয়ে যাচ্ছে আমাদের 10⁻⁹ মিটার। এগুলো তোমরা অনেক দিন করেছো। ন্যানোমিটার হচ্ছে কিসের একক? একটা দৈর্ঘ্যের খুব বড় ছোট একক, হচ্ছে দৈর্ঘ্যের একক এবং খুবই ছোট একক, তাই না? খুবই ছোট একক। আজকে কোয়েশ্চেনগুলোর লেভেল কিন্তু একটু হাই আছে, বিশেষত রেলের ওপর আমরা এটাতে একটু মানে জোর দিয়েছি আর কি। তো খাতা পেন নিয়ে সবাই একটু বসবে এবং লিখতে লিখতে যাবে। সব থেকে ছোট একক। এবং এছাড়া কীরকম হয়, 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹। যদি আমরা অন্যগুলো বলি তার মানে কত, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁻6 মিলিমিটার। আবার 1 মিলিমিটার ইকুয়ালস টু 10⁻³ মিটার। ঠিক আছে, চলো নেক্সটে যাচ্ছি আমরা। দেহকোষে বারবডি পাওয়া যায় না কোন রোগে? ক্লাইনফেল্টার সিনড্রোম, XXX সিনড্রোম, টার্নার সিনড্রোম, মানুষের চেয়ে নিম্নতর প্রাণীতে। আনসার হচ্ছে আমাদের টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। দেখো টার্নার সিনড্রোমে কি হয় একবার দেখে নাও। টার্নার সিনড্রোম বা টিএস যেটা, সেটা হচ্ছে 45+X। এক্স মানে দেখো মেয়েদের ক্ষেত্রে আর একটা এক্স থাকলে সেটা মহিলা হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এক স্ত্রীলোকের ক্ষেত্রে যখন একটা এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকে তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে টার্নার সিনড্রোমে উনি ভুগছেন। আচ্ছা, যে বারবডি কোনটা? বারবডি যাকে আর একটা নাম হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম বলা হচ্ছে। এটা অনেক সময় নারী দেহে নিষ্ক্রিয় অবস্থাতেও কিন্তু থাকতে পারে। টার্নার সিনড্রোমে কি হতে পারে? ঘাড়টা কুঁচকে যেতে পারে, ফোলা হাত পা হয়, চুলের ঘনত্বটা কমে যাচ্ছে এবং জন্মের সময় ছোট ছোট হাত পা ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর দুটো একটা বলে দিচ্ছি। ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা আছে, এটা নর্মালি কাদের মধ্যে হয়? এটা নর্মালি পুরুষদের মধ্যে হয়। এখানে কিন্তু হয়ে যাচ্ছে একাধিক এক্স ক্রোমোজোম থাকে, মানে যেটা XY থাকার কথা সেটা পুরুষদের ক্ষেত্রে হয়ে যায় XXY, তবে সেটা ক্লাইনফেল্টার সিনড্রোম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পুরুষরা পিতামাতার থেকে একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম পেয়ে যাচ্ছে। আচ্ছা, XXX সিনড্রোম হচ্ছে যখন কারো বডিতে, একটা মহিলাদের বডিতে যখন এক্স ক্রোমোজোম একটা এক্সট্রা থাকছে তখন তাকে আমরা বলছি XXX ক্রোমোজোম যুক্ত। এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? আনসার হয়ে যাচ্ছে আমাদের, দেখো একিডনা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই প্লাটিপাস বলে জানতাম। তো আমাদের পৃথিবীতে আর কি যে দুরকম ভাগে ভাগ করা যায় জন্মগ্রহণের পদ্ধতি অনুসারে। কি কি? একটা হচ্ছে অন্ডজ আর একটা হচ্ছে জরায়ুজ। অন্ডজ মানে হচ্ছে যারা নিষিক্ত বা অনিষিক্ত বা ফার্টিলাইজড বা অনিষিক্ত ডিম পারে। আর এদের ক্ষেত্রে কি, মানে জরায়ুজ কারা? যারা শিশু প্রসব করে, তারা হচ্ছে জরায়ুজ। তো এদের মধ্যে মানুষ, ঘোড়া, কুকুর ইত্যাদি হচ্ছে জরায়ুজের মধ্যে পড়ছে। আর অন্ডজের মধ্যে কারা পড়ছে? বিভিন্ন পোকামাকড়, মুরগি, মাছ, উভচর প্রাণী এরা পড়ছে। তো ডিম পাড়া মানে ডিমও পাচ্ছে প্লাস স্তন্যপায়ীও হচ্ছে, মানে বাচ্চাও প্রসব করছে। এদের মধ্যে হচ্ছে কিন্তু একমাত্র একিডনা হচ্ছে আমাদের একটা মোনোট্রিমাটার মধ্যে পড়ছে। একিডনা ছাড়া একিডনার আর একটা নাম কি? পিপিলিকা ভুক বা অ্যান্ট ইটার, আমরা বলতে পারি অ্যান্ট ইটার। আর আরেকটা যে আছে তার নাম হচ্ছে প্লাটিপাস এবং একিডনা, এরা দুজনেই হচ্ছে এমন দুটো প্রাণী যারা ডিম পাড়া এবং স্তন্যপায়ী, মানে হচ্ছে যে ডিমও পাচ্ছে প্লাস ম্যামালসও, তাই জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? আনসার হয়ে যাচ্ছে আমাদের মেডুলা বা মেডালা অংশ। একবার দেখে নাও যে আমাদের যে মস্তিষ্ক থাকছে, মস্তিষ্ক যে থাকছে তার যে পার্টটা আছে, 3টে পার্টে আমাদের মস্তিষ্ক ভাগ করা যায়। মস্তিষ্ক 3টে পার্টে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট হচ্ছে অগ্রমস্তিষ্ক বা ফোর ব্রেন, যেটা মাঝখানে ওপরে বেশিরভাগ অংশটা জুড়ে থাকছে, ফোর ব্রেন। তারপরে থাকে মধ্য মস্তিষ্ক, যেটা মাঝখানে থাকে, বা আমরা বলতে পারি মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক।
এই যে অগ্রমস্তিষ্ক রয়েছে তার তিনটে ভাগ থাকে, সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, তিনটে ভাগ থাকে। মধ্য মস্তিষ্ক থাকছে, মধ্য মস্তিষ্কের ভাগ হয়ে থাকছে হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল, কর্পোরা কোয়াড্রিজামিনা, এগুলো ভাগ থাকছে। আর লাস্টে থাকছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, যেটা এই যে মধ্য মস্তিষ্ক সঙ্গে নিচে যে সুষুম্না কাণ্ড তাকে যে সংযোগ করেছে যে জায়গাটা, তাকে আমরা বলছি পশ্চাৎ মস্তিষ্ক বা হেন্ড ব্রেন। তিনটে ভাগ থাকে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের, একটা হচ্ছে সেরিবেলাম, একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। এই তিনটে পার্ট থাকে। এই মেডালা অবলাঙ্গাটাটা কোত্থেকে থাকে, একদম এই ব্রেনের শেষ পার্ট থেকে একদম যে সুষুম্না কাণ্ড তত অবধি কিন্তু বিস্তৃত থাকছে আমাদের এই মেডালা অবলাঙ্গাটাটা। এই সমস্ত কাজ করছে, এটাই আমি মেডালা বলেছি। এই কাজ কি করছে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, বিভিন্ন জিনিসকে লালা নিয়ন্ত্রণ করা, এগুলো সব এর কাজ। লালা নিয়ন্ত্রণ, শ্বাস প্রশ্বাস তো লেখাই আছে, বলে দিয়েছি। আচ্ছা, নিয়ন্ত্রণ, মেরুদণ্ড থেকে সংকেত নিয়ে সেগুলো আবার ব্রেনে পাঠানো, মেরুদণ্ড থেকে সমস্ত সংকেত নিয়ে ব্রেনে পাঠানো, এই কাজগুলো কিন্তু এ করে আমাদের, ঠিক আছে। CH3 C ট্রিপল বন্ড CH কে CH3 CH ডাবল বন্ড CH2 এইতে রূপান্তরিত করতে কি লাগবে, লিন্ডলার ক্যাটালিস্ট, H2PD বা প্যালাডিয়াম, NaBH4, LiAH4। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের প্রথমটা, দ্যাট ইজ লিন্ডার ক্যাটালিস্ট। লিন্ডার ক্যাটালিস্ট কোনটাকে বলছি, লিন্ডার অনুঘটক হচ্ছে আমাদের একটি ধাতব অনুঘটক যার মধ্যে কোনো একটা ধাতু আছে, যেখানে এখানে প্যালাডিয়াম রয়েছে, যে ধাতব অনুঘটক যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে কি করছে, অ্যালকাইনের হাইড্রোজিনেশন করছে, মানে হাইড্রোজেন যোগ করছে, সঞ্চালন করছে, তাকে আমরা বলছি লিন্ডার অনুঘটক। সংকেত কি, H2PdCaCO3 ক্যালসিয়াম, এটা পুরোটা হচ্ছে কিন্তু লিন্ডার অনুঘটকের সংকেত। আচ্ছা, এখানে দেখো হাইড্রোজেন আর প্যালাডিয়ামের একটা ঘটনা বলা আছে, এখানে বলে দিই যে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এসব ধাতুগুলো উত্তপ্ত অবস্থায় অথবা সাধারণ উষ্ণতায় কি করতে পারে, একটা বিশেষ ক্ষমতা আছে, হাইড্রোজেন গ্যাসকে ওরা কিন্তু শোষণ করতে পারে। এটাকে আমরা কিন্তু কঠিনে গ্যাসের দ্রবণের মধ্যে বলতে পারি। আবার তাপ দিলে কিন্তু শোষিত হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে আসে। এই ঘটনাটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, দ্যাট ইজ অন্তর্ধৃতি বা অ্যাবজর্পশন বা অ্যাডজর্পশন, এবং একে বলা হচ্ছে হাইড্রোজেনটাকে অন্তর্ধৃত হাইড্রোজেন, ঠিক আছে। যে জীববিজ্ঞানী এটিপি আবিষ্কার করেছেন তিনি হলেন, এটিপির ফুল ফর্ম তোমরা এতদিনে জেনে গেছো, তবু বলে দিচ্ছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে আমাদের এটিপির ফুল নাম। কে আবিষ্কার করেছেন, ড্যানিয়েল অলিভ, ড্যানিয়েল কোশল্যান্ড, কার্ল লোহমান, নান অফ দিস। আনসার হয়ে যাচ্ছে আমাদের কার্ল লোহমান, দ্যাট ইজ অপশন 3। এটিপির কি ফর্ম, এডিপি বা এএমপি, মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এর সঙ্গে যখন অজৈব ফসফেট যুক্ত হয় তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি। তার সঙ্গে যখন আবার ফসফেট যুক্ত হয় তৈরি হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বলা হয় একে, কোষের শক্তি মুদ্রা বলা হয়, কোষের শক্তি মুদ্রা বলা হচ্ছে। এটিপি কোথায় সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে আমাদের কোষের মধ্যে, মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে, এবং মাইটোকন্ড্রিয়ার এই কারণে আর একটা নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কে প্রথম, এটা ডিসকভারি হচ্ছে 1929 সালে, কিন্তু এটিপি সাইকেলের ফাদার কাকে বলা হচ্ছে, ফ্রিটজ লিপম্যান, ফ্রিটজ লিপম্যান, ওকে। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, এটি অবশিষ্য এবং বস্তুর চেয়ে ছোট, এটি অবশিষ্য এবং বস্তুর থেকে ছোট, এটি সমশীর্ষ এবং বস্তুর থেকে বড়, এটি সমশীর্ষ এবং বস্তুর চেয়ে ছোট। দেখো তোমরা পরীক্ষাতে তো অনেক বুঝতে পারো, কিন্তু আমরা একটা চার্ট ফলো করব, চার্টটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কি, যখন কোনো প্রতিবিম্ব অবতল লেন্সের ক্ষেত্রে দু রকম সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে অসীমে রাখতে পারি বা ইনফাইনাইট,
অসীমে যদি বস্তুটা অবস্থান থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? ফোকাসে হবে। এবং বস্তুটা কীরকম দেখতে হবে? অত্যন্ত ছোট হবে বা অত্যন্ত ক্ষুদ্র হবে, দ্যাট ইজ পয়েন্ট ইমেজ। পয়েন্ট ইমেজ মানে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র হবে ওর সাইজটা, প্রতিবিম্বের সাইজটা। প্রতিবিম্বটা কী হবে? ভার্চুয়াল হবে। ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ হবে, অসৎ বিম্ব। এবং ইরেক্ট হবে মানে হচ্ছে সমশীর্ষ হবে। আর একটা কোথায় রাখা যেতে পারে? যদি অপটিক্যাল সেন্টার মানে আলোক কেন্দ্র এবং অসীমের মাঝে যদি বস্তুকে রাখা হয়, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে প্রতিবিম্ব তৈরি হবে। কিরম দেখতে হবে? খুব ছোট সাইজের হবে। এটাও কিন্তু ভার্চুয়াল বা অসৎ এবং সমশীর্ষ হচ্ছে। এবার তোমরা দেখে নাও যে এখানের মধ্যে কোনটা মিলছে। দেখো বস্তু হচ্ছে ছোট হচ্ছে দুটো ক্ষেত্রতেই, এবং প্রতি ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে? সমশীর্ষ হয়ে যাচ্ছে। তাই আনসার হচ্ছে আমাদের 4। U-235 বা ইউরেনিয়াম 235 এর একটি নিউক্লিয়াসে বিভাজনের সময় যে শক্তি নির্গত হয়, তা মানে হয় তা হলো কত? 200 MeV, 2000 MeV, 20 MeV, কোনটা হবে? আচ্ছা, এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের দেখো 200 MeV। এটা তোমরা একটু জেনে রাখো, কারণ এটা অনেক সময় দরকার হয়। যে যখন এখানে নির্গত শক্তি, একটা নিউক্লিয়নে নির্গত শক্তি বলে দিচ্ছে আমাদের 0.8, আর এখানে ইউরেনিয়াম বলেছে 235, তাহলে এখানে জাস্ট 0.8 একটা নিউক্লিয়ন ইন্টু 235 গুণ করছি আমরা, চলে আসছে আমাদের 200 MeV। ঠিক আছে, ইউরেনিয়াম 235 মানে 235টা নিউক্লিয়ন আছে, তো সব মিলিয়ে হচ্ছে আমাদের 200 MeV। এটা একটু মনে রাখবে, এটা প্রশ্নটা অনেক সময় আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিকুইড ব্লিচের প্রধান উপাদান কি? লিকুইড ব্লিচের প্রধান উপাদান কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে এটা। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরেট, সোডিয়াম হাইপোক্লোরাইট। লিকুইড ব্লিচের প্রধান উপাদান কি? আনসার হয়ে যাচ্ছে আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইট। ঠিক আছে, সরি, সোডিয়াম হাইপোক্লোরাইট দেখে নিচ্ছি একবার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে একটি পাত্রে যদি কোনো আয়তনে তরলের ভার্চুয়াল গভীরতা, ভার্চুয়াল গভীরতা মানে হচ্ছে আপেক্ষিক গভীরতা। এটা কিন্তু খুব সোজা প্রশ্ন, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপেক্ষিক গভীরতা যদি 15 সেন্টিমিটার হয় এবং যদি প্রকৃত গভীরতা যদি 20 সেন্টিমিটার হয়। আচ্ছা, এর আগে তোমাদের এটা একটু সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা থাকছে তার সংকেতটা বলে দিই, দ্যাট ইজ NaOCl। ঠিক আছে, এটা বলে দিই। আর এর কালারটা কীরকম হয়? এর কালারটা হচ্ছে একটুখানি সবুজ টাইপের হয়, সবুজ হলুদ প্রকৃতির হয়, দ্রবণ প্রকৃতির হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, ভার্চুয়াল গভীরতা হচ্ছে আপেক্ষিক গভীরতা যদি 15 সেন্টিমিটার হয়, মানে একটা পাত্র নিয়েছি আমি, সেই পাত্রতে কি আছে? কোনো একটা জিনিসকে রাখা হয়েছে, যে জিনিসটা ওপরে জল আছে, এই যে জলে যে অ্যাকচুয়াল যে গভীরতা সেটা কি বলে দিয়েছে আমাকে? 20 সেন্টিমিটার বলে দিয়েছে, যেটা রিয়েল ডেন্সিটি বা RD আমি বললাম, বা রিয়েল ডেপথ 20 সেন্টিমিটার। কিন্তু আলোর প্রতিসরণের জন্য, যেহেতু বায়ু এটা একটা মাধ্যম, এটা একটা জল একটা মাধ্যম, আমি ওপর থেকে দেখছি, তাহলে কি হচ্ছে? আলোটা প্রতিসরণ হবে। এখান থেকে যখন এখানে আমার চোখে আলোটা আসবে, আলোটা কি হবে? গিয়ে তো প্রতিসরণ হবে, এরমভাবে গিয়ে তো বেঁকে যাবে, প্রতিসরণ হবে। আলটিমেটলি আমি জিনিসটাকে কিন্তু এই জায়গাতে দেখতে পাবো। তাহলে এইখান থেকে যে এর যে মানে ডেপথটা, সেটা হয়ে যাচ্ছে আমার আপেক্ষিক ডেপথ, বা আমি বলতে পারি ভার্চুয়াল ডেপথ, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে তরলটি প্রতিসরণ সূচক কত? প্রতিসরণ সূচককে আমরা মিউ বলে জানি। এক্ষেত্রে সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু, মনে রাখবে, RD বাই VD। যে কোনো কিছু বার করতে পারবে। RD মানে হচ্ছে 20 সেন্টিমিটার, দ্যাট ইজ রিয়েল ডেপথ। VD মানে হচ্ছে 15 সেন্টিমিটার, দ্যাট ইজ ভার্চুয়াল ডেপথ। কেটে যাচ্ছে 4, 3 হয়ে যাচ্ছে 1.33। তার মানে এটা একটা জলের আপেক্ষিক, তো আমরা কিন্তু প্রতিসরণ সূচকটা পেয়ে গেলাম এভাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো কয়েকটা তোমাদের দিয়ে দিয়েছি আমি, পরীক্ষায় যেগুলো আসে। আইসের প্রতিসরণ সূচক হচ্ছে প্রায় কাছাকাছি 1.31। সব থেকে বেশি থাকে হচ্ছে, অনেকটা বেশি থাকে
আমাদের ডায়মন্ড গ্লাসের থাকে 1.52, আর এবং হীরকের প্রতিসরণ সূচক খুবই বেশি, যার জন্য আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও খুব বেশি হয়, 2.42 হচ্ছে এর প্রতিসরণ সূচক। এছাড়া তেল যে থাকছে অয়েল বা বেঞ্জিন, এদের প্রতিসরণ সূচক হচ্ছে 1.50। কেরোসিন খুব হালকা, এর হচ্ছে 1.44। এর হচ্ছে আমাদের প্রতিসরণ সূচক যেগুলো আসে। একটি মোল বেঞ্জিনকে স্যাচুরেট করার জন্য কতগুলি হাইড্রোজেনের মোল দরকার? দেখো বেঞ্জিনের সংকেত কি হয়ে যাচ্ছে, দেখো সি সি ডবল বন্ড সি সি ডবল বন্ড সি সি ডবল বন্ড, তিনটে ডবল বন্ড আছে। আমরা কি জানবো, যখন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে রাখবে সব সময়, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যখন সিঙ্গেল বন্ড থাকবে তখন সেটা হয়ে যায় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত মানে হচ্ছে এই ডবল বন্ডগুলোকে ভেঙে দিতে হবে, মানে তাহলে এটা হচ্ছে আনস্যাচুরেটেড, এটাকে কি করতে হবে, স্যাচুরেট করতে হবে। স্যাচুরেট করলে কি করতে হবে, প্রতিটা এরকম সিঙ্গেল বন্ড হতে হবে, তবে সেটা স্যাচুরেশন হবে। এই জিনিসটা হওয়ার জন্য কি দরকার, যেটা দরকার সেটা হচ্ছে বেঞ্জিনের সংকেত কি, C6H6, বেঞ্জিনের সংকেত C6H6। তাহলে এটাতে কি করতে হয়, বেঞ্জিনের সঙ্গে যদি 3 অণু হাইড্রোজেন তা মেশানো হয় এবং একে নিকেল এবং প্লাটিনাম অনুঘটকের সাহায্যে চালনা করা হয়, তাহলে তৈরি হয় C6H12, যার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। কি করে দেখো এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, তখন সবকটা হাত মুক্ত হয়ে যাচ্ছে, মানে সি 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 সি, এখানে কোনো ডবল বন্ড থাকবে না, সেক্ষেত্রে প্রতিটাতে সঙ্গে কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে, তার মানে তখন এ কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে ক অণু হাইড্রোজেন লাগলো, 3 অণু হাইড্রোজেন লাগলো, আনসার হচ্ছে আমাদের 3। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় স্পেকট্রাম দিয়ে শুরু হয় এবং শেষ হয়, কি দিয়ে শুরু হয় এবং কি দিয়ে শেষ হয়? ভিজিবল লাইট মানে যেটা আমরা দর্শনীয় লাইট এবং রেডিও ওয়েভস, গামা ওয়েভ এবং রেডিও ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ টু লঙ্গিটিউডাল ওয়েভ, এক্স রে, মাইক্রোওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক মানে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শুরু হয় কি দিয়ে, গামা রে দিয়ে শুরু হয়, শেষ হয় কি দিয়ে, রেডিও ওয়েভ দিয়ে শুরু হয়। সোজা প্রশ্ন একদম, আনসার হচ্ছে গামা রে থেকে রেডিও রে, ঠিক আছে। ট্রান্সলুসেন্ট অবজেক্ট হলো সেই বস্তু যার মাধ্যমে আমরা একেবারেই দেখতে পাবো না, স্পষ্টভাবে দেখতে পাবো, দেখা যাবে কিন্তু খুব স্পষ্ট হবে না, কোনো বিকল্পই সঠিক নয়। যখন আলো যাচ্ছে তখন যদি পুরোটা আলোটা এমন একটা কোনো বস্তু থাকে যার জন্য আলো যেতেই পারবে না, পুরো লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে আমাদের ওপেক মাধ্যম বা অস্বচ্ছ মাধ্যম। ট্রান্সলুসেন্ট মাধ্যম কোনটা, বা অর্ধস্বচ্ছ, এটাকে আমরা বলতে পারি অর্ধস্বচ্ছ। এটা আমি বাংলা দিতে পারতাম, আমি ইচ্ছা করে ইংরাজিটা দিয়েছি, যাতে কিছুটা লাইট পাস করতে পারে বাট বাকি লাইটগুলো পারে না, তাকে আমরা অর্ধস্বচ্ছ বলি, যার মাধ্যমে অল্প অল্প দেখতে পাওয়া যায়, যেমন ঘষা কাঁচ। আর যখন পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকে, পুরোপুরি দেখতে পাই, সেটা হয়ে যাচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম। ট্যাক্সোনমি শব্দটি, তাহলে এখানে আনসার কি হয়ে যাচ্ছে, সরি আগেরটা দেখিয়ে দিই, দেখা যায় কিন্তু খুব স্পষ্ট নয়। ট্যাক্সোনমি শব্দটি কার দ্বারা তৈরি হয়েছিল? ডি ক্যান্ডোলে, কার্ল লিনিয়াস, অ্যারিস্টটল, এইচ সান্তাপাও। আনসার যাচ্ছে আমাদের ডি ক্যান্ডোলে, জানার পুরো নাম হচ্ছে APD ক্যান্ডোলে, ঠিক আছে। ট্যাক্সোনমি শব্দটা ওনা করেছেন কার্ল লিনিয়াস। কি করেছেন উনি, কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচার বা আমরা বলতে পারি দ্বিপদ নামকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, এবং সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরাম এই দুটো বই উনি লিখেছিলেন, ঠিক আছে। কার্ল লিনিয়াস, সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরাম। ওকে, শ্রেণীবিন্যাসের জনক কিন্তু বলা হয় কার্ল লিনিয়াসকে। অ্যারিস্টটল কি ছিলেন? অ্যারিস্টটলকে বলা হয় বায়োলজি কথার বা ফাদার অফ বায়োলজি বলতে পারি, বায়োলজি, এবং ফাদার অফ জুলজিও বলা হয়, ঠিক আছে।
আর একজন আছেন যার নাম হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস, তাকে বলা হয় ফাদার অফ বটানি। ঠিক আছে, নেক্সট ক্লিয়ার যাই। দেখো এখানে কোয়েশ্চেনে দেখো এখানে কিছু এলিমেন্টের নাম দেওয়া আছে, পাশে তোমাদের গ্রুপগুলো দেওয়া আছে। যেমন পর্যায় সারণীর যে ওপরে যে উল্লম্ব যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা গ্রুপ বলি জানি। তোমাকে মেলাতে হবে নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, অক্সিজেন, কপার। প্রথম হয়ে যাচ্ছে, দেখো কোনটা মিলছে আমরা একটু দেখিনি। প্রথম দেখছি নাইট্রোজেন। এটা তোমাদেরকে আমি বলেছি সবাইকে যারা আমার ক্লাস করো যে 1 থেকে 30 অবধি পিরিয়ডিক টেবিলের এইগুলো কিন্তু এলিমেন্টগুলো মুখস্থ করে রাখতে পারলে ভালো হয়। তা আমি বলেছি আমাদের অক্সিজেন হচ্ছে সবসময় 16, তাহলে অক্সিজেন হচ্ছে 16। এরপর কি আছে নাইট্রোজেন, নাইট্রোজেন কত হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আর এবার দেখো পরেরটায় যাও, তাহলে অক্সিজেন কত হয়ে যাচ্ছে 16, নাইট্রোজেন কত হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, পরে আছে অ্যালুমিনিয়াম, ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 17, আমরা জানি অলরেডি, একবার তবু দেখে নিচ্ছি। ক্লোরিন হচ্ছে 17, আমি গ্রুপের কথা বলছি। ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন 17। এরপর পরে কি রইল, অ্যালুমিনিয়াম পরে রইল, কপার পরে রইল। অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের প্রথম দিকে আছে, অ্যালুমিনিয়াম ধাতুর দিকে। যত বাঁ দিক থেকে ডান দিকে যায় কি হয়ে যায়, ডান দিকটা হয়ে যায় অধাতু, বাঁ দিকগুলো ধাতু থাকে। তাহলে অ্যালুমিনিয়াম নিশ্চয়ই আরও সামনের দিকে হবে, তাই না? অ্যালুমিনিয়াম, কপার এগুলো সামনের দিকে হবে। অ্যালুমিনিয়ামের থেকে আবার কপার বেশি ভালো ধাতু, তাহলে কপার হয়ে যাচ্ছে আমাদের 11, অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে আমাদের 13। একবার দেখে নাও, অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে আমাদের গ্রুপ নম্বর 13, আর কপার হয়ে যাচ্ছে আমাদের গ্রুপ নম্বর 11। এই যে কপার 11 নম্বর যে গ্রুপটা আছে সেখানে 3টে ধাতু থাকে, কপার, আর্জেন্টাম মানে রূপো, অরাম মানে সোনা। এই 11 নম্বর গ্রুপটাকে এই জন্য বলা হয় হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ বা মুদ্রা ধাতুর শ্রেণী বলা হয়। এগুলো কিন্তু লিখে নেবে, কারণ কপার, রূপো এবং সোনা এই 3টে দিয়ে কিন্তু আগেকার দিনে মুদ্রা তৈরি করা হতো। তাই আমাদের কি হয়ে যাচ্ছে, আনসারটা অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন উক্তিটি সঠিক? পটাশিয়াম সোনার থেকে বেশি প্রতিক্রিয়াশীল, ক্যালসিয়াম সীসার থেকে কম প্রতিক্রিয়াশীল। 1 বা 2 নয়, শুধুমাত্র 1, শুধুমাত্র 2, 1 এবং 2 উভয়। আমার তোমাদের প্রশ্নগুলো করানোর উত্তর মানে হচ্ছে যে একটু কঠিন প্রশ্ন আছে হয়তো, এগুলো দেখো তোমাদের এই জায়গাগুলো একটু পড়ে নিতে হবে। রিঅ্যাক্টিভিটি সিরিজ মানে কে কতটা মানে প্রতিক্রিয়া করতে পারে বা রিয়াকশন করতে পারে, তাকে আমরা কাকে মান্যতা ধরি চলি, আমরা হাইড্রোজেনকে ধরে চলি। হাইড্রোজেনের থেকে যারা উপরে থাকে তারা খুব রিয়াক্টিভ, যারা হাইড্রোজেনের থেকে নিচে থাকে তারা অতটা রিয়াক্টিভ নয়। দেখো সব থেকে বেশি রিয়াক্টিভ হচ্ছে পটাশিয়াম, যত ধাতু থাকে তারা সব থেকে বেশি রিয়াকশনটা তাদের মধ্যে বেশি হয় আর কি, পটাশিয়াম। তাহলে এখানে হয়ে যাচ্ছে প্রথম অপশনটা দেখে নাও, পটাশিয়াম সোনার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, হ্যাঁ সঠিক। ঠিক আছে, ক্যালসিয়াম সীসার চেয়ে কম প্রতিক্রিয়াশীল। সীসা মানে কি, সীসা মানে হচ্ছে লেড, লেড হচ্ছে এইখানে। আর ক্যালসিয়াম কোথায় আছে, আমাদের ক্যালসিয়াম রয়েছে ওপরে, তাহলে ক্যালসিয়াম অনেক বেশি প্রতিক্রিয়াশীল সীসার থেকে। তাহলে কিন্তু উত্তরটা যখন আমরা দেখছি কম প্রতিক্রিয়াশীল, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 1। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশে প্রতিটি কার্বন পরমাণু একই সমতল অপর 3টি কার্বন পরমাণুর সাথে একটি ষড়ভুজাকার বিন্যাস গ্রহণ করে মানে প্রদান করে। প্রোপেন, গ্রাফাইট, হীরা এবং বেনজিন। কোনটা হবে উত্তর? আনসার হয়ে যাচ্ছে দেখো আমাদের গ্রাফাইট। গ্রাফাইটের স্ট্রাকচার তুমি যদি দেখো, একে আমরা গ্রাফাইটকে 3টে নামে বলা হয়। একে প্লাম্বাগো বা ব্ল্যাক লেড বা কালো সীসাও বলা হয়ে থাকে। এটা হচ্ছে নরম একটা পিচ্ছিল প্রকৃতির হয়। গ্রাফাইটের যে এই যে স্ট্রাকচারটা, এটা ষড়ভুজাকার স্ট্রাকচার। দুটো গ্রাফাইট পাশাপাশি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, কিন্তু একটা তলের সঙ্গে আর একটা তল পরস্পর ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এখন এই কোভ্যালেন্ট বা সমযোজী যে বন্ধনটা থাকে সেটা কিন্তু এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের থেকে অনেক বেশি স্ট্রং হয়। সেই কারণে ওপর থেকে যদি প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে একটা যে লেয়ার আছে আর একটা লেয়ারের ওপর পিছলে যায়। সেই কারণে গ্রাফাইট হচ্ছে খুব পিচ্ছিল প্রকৃতির। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাই। কোন ব্লাড গ্রুপে উভয় অ্যান্টিবডি পাওয়া যায়, এ বি, এ বি ও?
দেখো আমাদের যে এই 4টে ব্লাড গ্রুপ আছে, যে ব্লাড গ্রুপগুলো আমাদের জানি আর কি, তো এগুলো মানে কে কী হিসেবে হয়েছে, যে অ্যান্টিবডিগুলো যখন এ গ্রুপ রয়েছে, এ ব্লাড গ্রুপ যদি থাকে তার মধ্যে কি অ্যান্টিজেন রয়েছে, এ অ্যান্টিজেন রয়েছে, তার মধ্যে তাহলে কি থাকবে, মানে উল্টো কি থাকবে, তার মধ্যে উল্টো থাকবে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে, উল্টো থাকবে সবসময়। বি এর মধ্যে বি অ্যান্টিজেন রয়েছে, অ্যান্টি এ থাকছে, ঠিক আছে, এরকম উল্টো উল্টো থাকবে। তো দুটোই অ্যান্টিবডি কার মধ্যে থাকছে, ও এর মধ্যে থাকবে অ্যান্টি এ এবং অ্যান্টি বি। আর কার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না, সে হচ্ছে আমাদের এ বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সমতল দর্পণের সাহায্যে একটি বস্তুর চিত্র গঠন করতে হলে আয়নার মধ্যে কতটা কোণ হওয়া প্রয়োজন? 3টে চিত্র তৈরি করতে হবে। 3টে চিত্র তৈরি করতে হলে কি কতগুলো কোণ হওয়া প্রয়োজন, কত কোণে তৈরি হতে হবে? আনসার হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা ফর্মুলা তোমাদের এখানে বলে দিচ্ছি, যে নাম্বার অফ ইমেজ যদি এন ইকুয়ালস টু কতগুলো হবে, যদি n ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই থিটা, মানে মধ্যবর্তী যে কোণ যাকে আমি থিটা বলছি, সেটা যদি ইভেন হয়, যদি মানে 360 বাই n যদি অড নাম্বার হয়, আর একটা হচ্ছে n ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই থিটা, সরি এটা nটা বাদ দাও, আগে 360 বাই থিটাটা বলে দিই, যদি ইভেন নাম্বার হয়, ক্ষেত্রে দুটো রকম জিনিস হবে, এটা আমি আগের দিন একদিন করিয়েছিলাম। ইভেন যদি হয় তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে n ইকুয়ালস টু, যদি ইভেন হয় তাহলে 360 ডিগ্রি বাই থিটা -1, এতগুলো ইমেজ ফর্ম করবে, ঠিক আছে। আর যদি অড নাম্বার হয়, তাহলে যদি থিটা যদি অড নাম্বার হয় তাহলে হয়ে যাবে হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা ইকুয়ালস টু n, তাহলে হবে হচ্ছে n ইকুয়ালস টু, এই ফর্মুলাটাতে আমাদের জিনিসটা ফিল আপ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। গত কিছু বছর ধরে পরমাণু মডেলে মানে হয়েছে সংশোধন করা হয়েছে, তাদের কালানুক্রমে পরিচালনা করলে কি কি পরপর স্টেপ দেখতে পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে থমসনের পারমাণবিক মডেল, 3 নম্বর হচ্ছে বোরের পারমাণবিক মডেল, কোনটা হচ্ছে? দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের, সর্বপ্রথম হয়েছিল ডাল্টন, কি বলেছিলেন, যে পরমাণু অবিভাজ্য, এটা ডাল্টন বলেছিলেন সর্বপ্রথম, ঠিক আছে। পরবর্তীকালে আসেন বিজ্ঞানী থমসন, যার পারমাণবিক মডেলের দুটো নাম আছে, একটা হচ্ছে আমাদের যে পরমাণু যে মডেলটা থাকে আমরা বলি যে প্লাম পুডিং মডেল, এই মডেলে আর একটাও নাম আছে, সেটা হচ্ছে ওয়াটারমেলন মডেল। থমসনের মডেলে দুটো নাম আছে। তার পরবর্তীকালে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড আসেন। তাহলে আনসার হয়ে তার পরবর্তীকালে রাদারফোর্ডের মডেলটাকেও আরো কিছু ডেভেলপ করতে কে আসেন, বিজ্ঞানী নিলস বোর। আনসার হয়ে যাচ্ছে আমাদের কি অপশন 2, দ্যাট ইজ প্রথমে থমসন, তারপর হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল, তারপর হচ্ছে বোরের পারমাণবিক মডেল। ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী ক্রমবর্ধমান ক্রম কোনটি? ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী ক্রমবর্ধমান ক্রম কোনটি? দেখো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি পরের পেজটা দেখো, কোন দিকে বাড়ে, বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছে তত কি হয়ে যাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা বাড়তে থাকছে, এবং যত ওপর থেকে নিচে যাচ্ছে এভাবে যদি তুমি যাও তত ইলেকট্রোনেগেটিভিটিটা কমতে থাকছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা কোন দিকে থাকবে, এদিক থেকে এদিকে বাড়ছে। আমাদের এখানে কে কে আছে তুমি দেখো, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা রয়েছে। তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে হবে, যে সব থেকে শেষে আছে, দ্যাট ইজ ক্লোরিন, তারপর থেকে হচ্ছে সালফার, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সিলিকন। তো আমি এই জন্যই বলি যে এই সিরিজটাকে 30 অবধি মুখস্থ রাখতে, কারণ এটা খুব দরকার হয়। তাহলে এখানে যদি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক কে, ক্লোরিন, দেন সালফার, দেন ফসফরাস, দেন সিলিকন। আনসার হচ্ছে আমাদের অপশন 1। আচ্ছা, RBR কে RMGBR এ রূপান্তরিত করতে কি লাগবে?
mg ড্রাই ইথার ইনটু অ্যাটমসফিয়ার, mg ময়েস্ট ইথার মানে হচ্ছে আর্দ্র ইথার এবং নাইট্রোজেন পরিবেশের ম্যাগনেসিয়াম, ইথানল, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ড্রাই বা শুষ্ক ইথার, অক্সিজেন এবং অ্যাটমসফিয়ার। এখানে আমার যেটা বলার তোমাদের এই উত্তরটা দেখে নাও, দ্যাট ইজ এটা mg ড্রাই ইথার ইনটু অ্যাটমসফিয়ার, এটা আগে একটা এক্সামে এসেছিল। এই RMGBr যেটা, এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। ঠিক আছে, নামটা একটু মনে রেখে দাও। বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ডের নামে এই জিনিসটা এসছে, আবিষ্কার হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটি অণুতে কতগুলি হাইড্রোজেন পরমাণু থাকে? 1, 2, 3, 4। দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? AlOH3, তাই না? তাহলে 1 মোল 1 মোল LH3 এতে কতগুলো হাইড্রোজেন রয়েছে? দেখো 3টে, মানে 3 মোল অফ হাইড্রোক্সিনিয়াম মানে আয়ন থাকছে, OH আয়ন থাকছে আমাদের। তাহলে আমরা কি বলতে পারি? 3 মোলস অফ OH মাইনাস আয়ন, রাইট? যেটার মানেই কিন্তু হয়ে যাচ্ছে 3 মোলস অফ OH মাইনাস মানেই কি 3 মোলস অফ হাইড্রোজেন। ঠিক আছে, আনসার হয়ে যাচ্ছে আমাদের আনসার 3, দ্যাট ইজ 3 মোল। নিচের কোন রাজ্যে শুধুমাত্র এককোষী জীব রয়েছে? মনেরা, প্রোটিস্টা, মনেরা এবং প্রোটিস্টা দুটোই। আচ্ছা, এখানে যদি আমরা একবার দেখিনি যে বিভিন্ন যে অর্গানিজম আছে, এগুলো একটু লিখে নেবে তোমরা। অর্গানিজম আছে সেগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। এই যে প্রোক্যারিওটিক রয়েছে এদের মধ্যে কিন্তু কি রয়েছে? মনেরা। এবং এই যে ইউক্যারিওটিক রয়েছে তোমার এদের মধ্যে দুটো ভাগ রয়েছে। কে কে? একটা হচ্ছে আমাদের প্রোটিস্টা ইউনিসেলুলার, আর একটা হচ্ছে মাল্টিসেলুলার। আচ্ছা, ইউনিসেলুলার তার মানে কি? এদের মধ্যে এককোষী জীব রয়েছে। তাহলে এই যে মনেরা যারা রয়েছে, এই মনেরাও কিন্তু ইউনিসেলুলার হবে। এখানে আমার উত্তরটা হয়ে যাবে মনেরার প্রতিষ্ঠা দুটোই। ঠিক আছে, মনেরা এরাও কিন্তু ইউনিসেলুলার। আর এই যে ইউনিসেলুলার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কে রয়েছে? শুধুমাত্র আমাদের প্রোটিস্টা রয়েছে। ঠিক আছে, মাল্টিসেলুলারের মধ্যে তুমি এবার প্ল্যান্ট, অ্যানিমাল ইত্যাদি ইত্যাদি রয়েছে, তাদের আমি যাচ্ছি না। আমরা অনেক সময় শুধু প্রোটিস্টাটা বলে ফেলি, কিন্তু এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের মনেরা এবং প্রোটিস্টা উভয়ই। এটা কিন্তু আগে এক্সামে এসছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি, যখন একটি ধ্রুবক বল 8 কেজি ভরের একটি বস্তুর ওপর 3 সেকেন্ড সময়কাল ধরে কাজ করলো, তখন বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে প্রযুক্ত বলের মান কত? দেখো প্রযুক্ত বলের মান F ইকুয়ালস টু M ইন্টু A, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, প্রাথমিক বেগ, অন্তিম বেগ এইসবের ক্ষেত্রে যাচ্ছি না। তাহলে বস্তুর ভর কোনটা? M ইকুয়ালস টু 8 কেজি। কার্য করার সময় কত? T 3 সেকেন্ড বলে দিয়েছে। ইউ প্রাথমিক বেগ বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড। ভি অন্তিম বেগ বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড। এবং প্রযুক্ত বল F, তাহলে আমি কি ফর্মুলা লাগাচ্ছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমি লাগাচ্ছি। যদি এখানে পাই তাহলে কি পাচ্ছি? ভি ইকুয়ালস টু 6, জাস্ট বসিয়ে দাও। ইউ ইকুয়ালস টু 4 প্লাস এ আমি জানি না, আমি এটাকে এ লিখলাম ইন্টু 3 লিখলাম। তাহলে আমার উত্তর কত আসছে? আমার ইকুয়ালস টু 2/3। তাহলে আমরা কি আছে? এ ইকুয়ালস টু 2/3 আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে।
সুতরাং আমি 2/3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার ফর্মুলাতে বোঝাও, F ইকুয়ালস টু ভর 8 ইন্টু 2/3 হয়ে যাচ্ছে আমাদের 5.33 নিউটন। ঠিক আছে, আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 1। পৃথিবীর ভর কত? কিছু জানার দরকার, মানে একদম মুখস্থ, 6 × 10⁻24 কেজি। একটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের উপাদানগুলিকে কি বলা হয়? ট্রানজিশন এলিমেন্ট, সয়েল এলিমেন্ট, অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল, ব্রিজ এলিমেন্ট, কোনটা হবে বলো? ভালো করে দেখবে, দ্বিতীয় পর্যায়ে বলেছি আমি, কিন্তু পর্যায় মানে কিন্তু যেগুলো অনুভূমিক সারি আছে। তোমরা যদি ভুল করে শ্রেণী, দ্বিতীয় শ্রেণীগুলোকে বলো, যদি দ্বিতীয় শ্রেণী থাকতো এখানে, যে দ্বিতীয় শ্রেণীর উপাদানগুলোকে কি বলা হয়, তাহলে কিন্তু আমি বলতাম ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালি আর্থ এলিমেন্ট। পর্যায়ের মৌলগুলোকে কি বলা হয়? দেখা গেছে যে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে যে আছে মৌলগুলো, যে কোনাকুনি মৌলগুলোর মধ্যে একটা ধর্মের সিমিলারিটি দেখা যায়, যেমন লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের, বেরিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের, বোরনের সঙ্গে সিলিকনের। এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে ব্রিজ এলিমেন্ট বলা হয় এদের। ঠিক আছে, আনসার হচ্ছে অপশন 4। এ এবং বি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 এবং 12, একত্রিত হয়ে এরা কি সূত্রযুক্ত যৌগ তৈরি করবে? এটা ভীষণ ভালো কোয়েশ্চেন, বুদ্ধি কোয়েশ্চেন, একটু বলো। দেখো, এ যে মৌলটা হচ্ছে, ওর পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে হচ্ছে 9। ঠিক আছে, 9। তার মানে ওর কিভাবে সজ্জিত আছে? প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে। আর বি যে রয়েছে তার কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তার মানে প্রথম কক্ষপথে 2টা রয়েছে, পরেরটাতে 8টা রয়েছে, তারপরে 2টা রয়েছে। তাহলে ওদের যদি নিষ্ক্রিয় গ্যাসের বা অষ্টক সূত্র পালন করতে হয়, তাহলে একে 2 আর 8 হতে হবে, আর একেও তাহলে কি করতে হবে? 2 আর 8 হতে হবে। তাহলে একে কি করতে হবে? বাইরে থেকে একটা ইলেকট্রনকে প্রয়োজন দরকার, আর একে কি করতে হবে? একে বাইরে নিজের কাছ থেকে 2টো ইলেকট্রনকে সরিয়ে দিতে হবে। তাহলে এরা যে যৌগটা তৈরি করবে এ এবং বি মিলে, তাহলে এ কি করছে? বি বলছে আমার 2টো ইলেকট্রন আছে, নিয়ে যা। কে নেবে? এ বলছে আমার একটা ইলেকট্রন লাগবে, এ চলে এলো, এই ইলেকট্রনটাকে এ নিয়ে নিল। আর একটা ইলেকট্রন এখনো আছে, আর একটা এ এলো, এসে এই ইলেকট্রনটাকে এ নিয়ে গেল। তাহলে এরও হয়ে গেল হচ্ছে 2 8, এরও হয়ে গেল 2 8, এরও হয়ে গেল 2 8, সবার অষ্টক পূরণ হয়ে গেল। সংকেত কি হয়ে গেল? BA2। দেখে নাও, সরি ভুল বলেছি আমি, আই এম ভেরি সরি। তাহলে এই যে মানে জিনিসটা হয়ে গেল হচ্ছে আমাদের BA2। ঠিক আছে, আনসার হয়ে যাচ্ছে আমাদের BA2। ঠিকই বলেছিলাম, মাঝে মধ্যে B2 এটা গুলিয়ে যাচ্ছে, যেটা 2টো A লাগছে তাই 2 হচ্ছে, একটা B লাগছে। খুব ভালো প্রশ্ন, না বুঝলে আরেকবার দেখে নেবে। অ্যারোসল কোনটা? সলিউশন অফ গ্যাস ইন গ্যাস, সলিউশন অফ গ্যাস ইন লিকুইড, সলিউশন অফ লিকুইড অর সলিড ইন গ্যাস, মানে গ্যাসের মধ্যে তরল অথবা কঠিনের দ্রবণ। আর একটা হচ্ছে নান অফ দিস, কোনোটাই নয়। দেখো, সল যখনই হবে না, তখনই কি হয় যে দেখো দুটো থাকে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। তো বিস্তার মাধ্যমটা সেক্ষেত্রে সবসময় কি হয়ে যাবে? গ্যাস হবে। ঠিক আছে, সবসময়। তাহলে কি হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে আমাদের অ্যারোসল। দেখো এখানে, দেখো ডিসপারশন মিডিয়াম, যেটা ডিসপারশন মিডিয়াম মানে হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম সবসময় কি হয়ে যাবে? হচ্ছে গ্যাস হবে। যদি বিস্তৃত দশা হয় সলিড এবং বিস্তার মাধ্যম গ্যাস হয়, তাহলে অ্যারোসল হয়, যেমন স্মোক, ডাস্ট। বিস্তার মাধ্যম যদি গ্যাস হয় এবং বিস্তৃত দশা যদি লিকুইড বা তরল হয়, তখন এরোসল হয়। কিরকম এরোসল হয়? এটা হয় লিকুইড এরোসল। আরো ভালো, এটা হচ্ছে কঠিন এরোসল বা সলিড এরোসল বলা হয়। এর আনসার হচ্ছে ফগ, মিস্ট, ক্লাউড, ইনসেকটিসাইড, এক্সেট্রা যেগুলো আমরা ইউজ করি। আনসার হচ্ছে আমাদের অপশন 3, দ্য লিকুইড অর সলিড। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে 30 নিচের কোনটি RDX এর অপর নাম? দেখে নাও। আচ্ছা, এর আনসারটা হয়ে যাচ্ছে আমাদের সাইক্লোনাইট হচ্ছে RDX এর অপর নাম। RDX এর ফুল ফর্ম কি? হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভস অর রয়্যাল ডিমোলিশন এক্সপ্লোসিভ। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হচ্ছে
RDX এর ফুল ফর্ম। তো আজকে তোমাদের 30টা কোশ্চেনই ছিল, হয়তো একটু কোশ্চেনগুলোর লেভেল একটু হয়তো হাই, তবে আমার মনে হয় তোমরা এই কোশ্চেনগুলো করলে আলটিমেটলি তোমাদেরই ভালো হবে। থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি তাহলে থাকলো।